না না, মানে প্রোগ্রামিং কথা বলছি। অর্ণব ভাইয়া শব্দ করে হেসে ফেলল। কি ব্যাপার, উনি রাগ হওয়ার পরিবর্তে হাসছে কেন? বেশি শখ পেয়ে মাথার ব্রেন উলটপালট হয়ে গেল নাকি? তবে ওনার হাসিটা না সেই সুন্দর। উনি যদি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর হাসে, তাহলে রমণীরা এই পাগলের বউ হওয়ার জন্য রাস্তায় নেমে পাগলামো করবে। উনি হাসি থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কি বাপ? হ্যাঁ পাপই বটে, যারা বোঝে না তাদের জন্য। কিন্তু তোমার প্রবলেমটা অন্য। তোমার কি সমস্যা জানো? আমি ডানে বামে মাথা না সূচক নেড়ে বললাম, না। তুমি যদি প্রথমবার কিছু না বুঝো তাহলে মাথাতে ফিক্স করে নাও যে এটা তুমি বুঝবাই না, যেভাবেই বোঝানো হোক, আর এটা তুমি কখনোই বুঝবে না। বাহ, আমার মাথার কথা দেখি আমার থেকে উনি ভালো জানে। আচ্ছা, আমার মনের কথাটাও কি উনি বুঝেন? আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছি তা কি উনি জানেন? অর্ণব ভাই আবারও বলল, আমি তোমাকে এখন আবার বুঝাবো, তুমি মনোযোগ দিয়ে বুঝবে। আর হ্যাঁ, মনে মনে এটা ভাববে যে আমি এটা বুঝতে পারবো, এতে না বোঝার মতো কিছুই নাই। আন্ডারস্ট্যান্ড? নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী লাগছে। উনি আমাকে বোঝানোর জন্য এত কষ্ট করছে আর আমি বুঝতে পারবো না বলে বসে আছি। না, এবার আমি পুরো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। উনি বোঝানো শুরু করলো, আমিও খুব মনোযোগ দিয়ে বুঝি। আর অবিশ্বাস্যভাবে মোটামুটি ভালোই বুঝলাম। বোঝানো শেষে অর্ণব ভাইয়া বলল, আন্ডারস্ট্যান্ড? মোটামুটি। আমার মোটামুটি ওয়ার্ডটা মনে হয় ওনার পছন্দ হয়নি। উনি ওয়ার্ডটা রিপিট করে বলল, মোটামুটি? হাউ মাচ? টেল মি ইন পার্সেন্টেজ। আমি একটু ভেবে বললাম, 70%। গুড। আমি খুশি হয়ে গেলাম। আমার দিকে খাতাটা এগিয়ে দিয়ে অর্ণব ভাইয়া আবারও বলল, আমি যেভাবে বুঝিয়েছি ঠিক সেভাবেই এখানে এই খাতায় লিখে দিয়েছি। তুমি বাসায় গিয়ে আবার ভালো করে এগুলো দেখে বুঝে বুঝে প্র্যাকটিস করবা। আমি মাথা উপর নিচে ঝাঁকালাম। আচ্ছা, ক্লাস টাইম হয়ে গিয়েছে, যাও। আমি বই খাতা গুছিয়ে আসি বলে লাইব্রেরি থেকে বের হয়ে ক্লাসের দিকে যাচ্ছি আর ভাবছি, উনি আমাকে পড়ানোতে যেমন আমার ভালো হয়েছে ঠিক তেমন খারাপও হয়েছে। উনি আমাকে না পড়ালে হয়তো আমি কখনোই এত ভালো রেজাল্ট করতে পারতাম না। আবার উনি আমাকে না পড়ালে আমার এত কাছেও উনি আসতো না। আর আমিও হয়তো ওনাকে এতটা ভালোবেসে ফেলতাম না। অন্য মেয়েদের মতো মোহে হয়তো পড়তাম, কিন্তু ভালো তো বাসতাম না। কারো মোহে পড়া যায় যতটা তাড়াতাড়ি, তাকে ভোলাও যায় ততটা তাড়াতাড়ি। আর কাউকে ভালোবাসতে যতটা সময় লাগে, তাকে ভুলতে তার থেকেও 1000 গুণ বেশি সময় লাগে। ভিডিও কলে নীরাকে বোঝাতে বোঝাতে আমার গলা শুকিয়ে গেছে। উফ আল্লাহ, আমি ওকে একবার বোঝাতেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। আর অরণ্য ভাইয়া আমাকে 2বার বুঝিয়েছে। ওনার তো তাহলে আরো বেশি কষ্ট হয়েছে। তা উনি বিরক্ত না হয়ে কত শান্তভাবে আমাকে বোঝান। ওনার সবকিছু নিয়ে আমাকে একটু থেকে একটু কিছু হলেই বকলেও, পড়া না বুঝলে উনি আমাকে একটুও বকেন না, সুন্দর করে আবারও বুঝিয়ে দেয়। কিন্তু কেন? শুধু আমি রেজাল্ট খারাপ করলে তার ইউনিভার্সিটির নাম খারাপ হবে বলে? নিজের ইউনিভার্সিটিকে উনি অনেক ভালোবাসেন। আচ্ছা, এটাই তো ওনার লাস্ট সেমিস্টার। এরপর তো উনি আর এই ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকবে না। তখন কি উনি আমাকে পড়াবেন? এই সম্পর্কে তো উনি আমাকে কিছু বলেও নি। হয়তো এখন বলার প্রয়োজন মনে করেনি, তাই ভেবেছে শেষ পড়ানোর দিন বলবে। এটাই তো স্বাভাবিক। ইউনিভার্সিটি শেষে চাকরি করবে, নিজের ভালোবাসার মানুষটাকে বউ করে ঘরে তুলবে, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তখন হয়তো আমার কথা মনেও পড়বে না। কথাগুলো ভাবতেই চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়লো। আচ্ছা, এমনও তো হতে পারে উনি আমার মনের কথা বুঝে ফেলেছেন, তাই উনি আমাকে আর পড়াবেন না বলে আমি কষ্ট পাবো, আমি রেজাল্ট খারাপ হবে আমার, এটা দেখে উনি আমাকে কিছু বলেনি। না, আমাকে কান্না করে সময় নষ্ট করলে তো হবে না। উনি আমাকে এত কষ্ট করে পড়িয়েছে, আমাকে তার মূল্য রাখতে হবে। আমাকে তো ভালো রেজাল্ট করতেই হবে। চোখের জল মুছে পানি খেতে গিয়ে দেখি জগে পানি নেই। জগটা নিয়ে নিচে গেলাম পানি আনতে। আমি পানি নিয়ে সিঁড়ির দিকে আসছিলাম, তখনই দেখি বাবা কোনার রুম থেকে বের হচ্ছে, চোখে মুখে কষ্টের ছাপ। এটা আজকে নতুন না, সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। বাবা যতবারই ওই রুম থেকে বের হয় ততবারই তার চোখে মুখে কষ্টের ছাপ দেখা যায়। কি আছে এই রুমের ভেতর? কেন বাবা আমাকে আজও এর ভেতর যেতে দেওয়া হয়নি? মাকে জিজ্ঞেস করলে বলে এখানে নাকি দাদা দাদির স্মৃতি আছে। আচ্ছা, যদি এখানে দাদা দাদির স্মৃতিই থাকে, তাহলে আমাকে দেখতে দেয় না কেন? এখনো সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন দীপ ভাইয়া এই রুমের মধ্যে ঢুকে কি আছে জানার জন্য রাতের বেলা চুরি করে তালা ভাঙতে গিয়ে বাবার কাছে ধরা খায়। আর বাবা তাকে কানে ধরিয়ে পুরো 1 ঘন্টা বাড়ির চারদিকে দৌড় করায়। বাবা রুমের দরজায় তালা মেরে উপরে যাওয়ার জন্য সিঁড়ির কাছে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, এত রাতে এখানে কি করছো? পানি নিতে এসেছিলাম বাবা। বাবা আমার হাতের জগটার দিকে এক নজর তাকিয়ে বলল,
যাও, রুমে গিয়ে ঘুমিয়ে থাকো, অনেক রাত হয়েছে। কথাটা বলেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। আচ্ছা, বাবা কি পালিয়ে গেল? যদি আমি এই রুমের কথা আবারও জিজ্ঞেস করি তাই? বারান্দায় দাঁড়িয়ে চাঁদবিহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে গানটা গাইতে গাইতে চোখ বন্ধ করতেই চোখে ভেসে উঠলো আজকে দুপুরের সময়টা। লাইব্রেরিতে বসে পড়ছি আমি। অর্ণব ভাইয়া এখনো আসেনি, অবশ্য আসার সময়ও হয়নি। আরো 10 মিনিটের মতো সময় আছে। আজকে নীরা আসেনি, কিছুক্ষণ আগের ক্লাসের স্যারটাও তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিয়েছে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। মিনিট 5 পর অর্ণব ভাইয়া এসে বলল, তুমি চলে এসেছো, ভালো হয়েছে, চলো। আমি অবাক হলাম, কোথায় যাওয়ার কথা বলছি উনি, কিন্তু ওনার তাড়াহুড়ো আর জিজ্ঞেস করার সাহস পেলাম না। যদি ধমক দেয় চুপচাপ ওনার সাথে যেতে লাগলাম। উনি আমাকে নিয়ে পার্কিং লটে চলে গেল। পার্কিং লটে একটা চকলেট কালারের গাড়ি দেখে আমার পা থেমে গেল। আরে, এটা তো সেই গাড়িটা যেটা মাঝে মাঝে আমার বারান্দার সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকে। তাহলে কি লোকটা ইউনিভার্সিটিরই কেউ? কিন্তু কে হতে পারে? আমার ভাবনার মাঝে অর্ণব ভাইয়া সেই চকলেট কালারের গাড়িটার ড্রাইভিং সিটের পাশের প্যাসেঞ্জার সিটের দরজাটা খুলে দিয়ে বলল, বসো। আমি অবাক চোখে একবার গাড়ির দিকে তো একবার অর্ণব ভাইয়ের দিকে তাকিয়ে বোকার মতো প্রশ্ন করি, এই গাড়িটা কার? আমার মায়ের ছেলের। ও, তাহলে এটা আপনার ভাইয়ের গাড়ি? জানেন, আমার কথাটা শেষ করতে না দিয়ে অর্ণব ভাইয়া বলল, আমার মায়ের একটাই ছেলে, আর সে হচ্ছে আমি, আরিয়ান চৌধুরী অরণ্য। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আচ্ছা তাহলে অর্ণব ভাইয়া কি সেই লোক? কিন্তু অরণ্য ভাইয়ের ফোন নাম্বার তো আমার ফোনে সেভ করা আছে। ওটা তো অরণ্য ভাইয়ের ফোন নাম্বার ছিল না। একজন মানুষের তো অনেকগুলো সিম থাকতে পারে, এ আর এমন কি? তাহলে কি সেই লোকটা? ধুর, কি আবল তাবল ভাবছি আমি। অ্যাক্সিডেন্টলি হয়তো তাদের দুজনের গাড়ির কালার এক হয়ে গিয়েছে। উনি কেন আমাকে দেখার জন্য রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখবে? আর কেনই বা আমার সাথে কথা বলার জন্য অন্য নাম্বার দিয়ে ফোন দিবে? আমার চিন্তা ভাবনার মধ্যে অর্ণব ভাইয়া রাগী কণ্ঠে বলল, এই যে, তুমি কি গাড়িতে উঠে বসবে, নাকি আমি তোমাকে কোলে করে নিয়ে তারপর গাড়ির মধ্যে ছুঁড়ে মারবো? আমি ভয়ে ভাবনা চিন্তা সব দূরে ঠেলে চুপচাপ গাড়িতে উঠে বসলাম। অর্ণব ভাইয়া ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। মুখে কোনো শব্দ নেই, এক মনে ড্রাইভ করছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানি না। জিজ্ঞেস করার জন্য মুখ খুলেও সাহসের অভাবে তা আবারও বন্ধ করে ফেললাম। যদি রেগে গিয়ে আমাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়, বা ড্রাইভার আঙ্কেলের মতো আমাকেও যদি রাস্তার মাঝে মারা শুরু করে দেয়। কিন্তু উনি কথা নেই, বার্তা নেই, এই সময় আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? আচ্ছা, আমি কি কোনো উল্টাপাল্টা কাজ করেছি যার জন্য উনি আমাকে এই ভর দুপুরে মেয়েটের গুম করে দিতে নিয়ে যাচ্ছেন নাকি? ভাব নিঝুম, ভাব জীবনে কি কি পাপ করেছি, শহীদ হওয়ার আগে ভাব। আরে না না, জীবনের এত লম্বা লিস্ট নিয়ে ভাবার এখন সময় নেই। আপাতত এই বছরের লিস্ট নিয়েই ভাবি। আমার ভাবনা শুরু হওয়ার আগেই অর্ণব ভাইয়া গম্ভীর কণ্ঠে বলল, নামো। আমি অর্ণব ভাইয়ার কণ্ঠস্বর অনুসরণ করে পাশে তাকিয়ে দেখি উনি গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে চুপচাপ নেমে দাঁড়ালাম। আর মনে মনে ভাবলাম, যা, মরার আগে ভাবার সময়টুকুও পেলাম না। অর্ণব ভাইয়া গাড়ির দরজা লাগিয়ে গাড়ি লক করে আমার দিকে না তাকিয়ে বলল, চলো। তারপর সামনের দিকে হাঁটা লাগলো। আমিও ওনার পেছন পেছন যাওয়া শুরু করলাম। লিফটে করে 3rd ফ্লোরে চলে গেলাম আমি। অর্ণব ভাইয়া কাচের দরজা ঠেলে একটা জুয়েলারি শপে ঢুকে আমিও পেছন পেছন ঢুকি। বিশাল বড় জুয়েলারি শপ, কিন্তু কোনো কাস্টমার নেই কেন? এখানে কি মানুষ সোনা কিনে না? উনি ভেতরে ঢুকতেই ভেতরে থাকা লোক 3টে দাঁড়িয়ে গেল, স্যার স্যার করতে করতে মনে হয় গলাই ভেঙে ফেলবে। কোনো কাস্টমার দেখে কি তাদের এত খাতির? অর্ণব ভাইয়া গম্ভীর কণ্ঠে বলল, ভালো কিছু লেডিস রিং দেখাও। লোকটা সেকেন্ডের মধ্যে অনেকগুলো আংটি বের করে রাখলো অর্ণব ভাইয়ের সামনে। এতগুলো আংটি থেকে অর্ণব ভাই একটা সোনার আংটি হাতে নিল, যার উপরে একটা ছোট্ট হীরা বসানো। আংটিটা আমার দিকে এগিয়ে দিয়ে উনি বললেন, রিং ফিঙ্গারে পরে দেখো সাইজ হয় কিনা। আমি অবাক হয়ে একবার আংটি তো একবার অর্ণব ভাইয়ের দিকে তাকাই। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। উনি আমার মাপের আংটি দিয়ে কি করবে? উনি আমাকে ইশারা আংটিটা হাতে নিতে বলল। আমি চুপচাপ আংটিটা নিয়ে আঙুলে দিলাম। অর্ণব ভাইয়ের সামনের লোকটাকে বলল, পারফেক্ট, এটা প্যাক করে দিন। সামনের লোকটা বলল, ওকে স্যার। বিল দিয়ে আংটিটা নিয়ে বের হবার আবারও লিফটে উঠলো অর্ণব ভাইয়া। আমিও পেছন পেছন লিফটে উঠতে ভাবলাম এখন মনে হয় গাড়িতে যাব, কিন্তু না, আমার ধারণা ভুল প্রমাণিত করে লিফট নিচে না গিয়ে উপরে যায়। লিফট 5th ফ্লোরে গিয়ে থামে। সেই ফ্লোরের একটা রেস্টুরেন্টে ঢুকলো অর্ণব ভাইয়া, কর্নারে একটা টেবিলে বসে। আমিও চুপচাপ তাকে অনুসরণ করে যাচ্ছি। আমার দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো,
কি খাবে? এখন যদি বলি খাবো না তাহলে বকা দিবে, তাই আমি মেনু কার্ড হাতে নিয়ে তা দেখে বললাম। পেস্ট্রি। আমার কথা শেষ হওয়ার আগে অর্ণব ভাইয়া ধমকে বলল। এই দুপুরে কি ওগুলো খায়? উনি আমাকে আর কিছু জিজ্ঞেস না করে ওয়েটারকে ডেকে 2 প্লেট বিরিয়ানি আর 2টো পেস্ট্রি পার্সেল করে দিতে বলেন। আমি অর্ণব ভাইয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম আমাকে ধমকে নিজেই এখন পেস্ট্রি অর্ডার করছে। তখনই অর্ণব ভাইয়া বলল, পেস্ট্রি দুটো এখন খাওয়ার জন্য অর্ডার করে নি, এগুলো পরে বাসে গিয়ে খাবে। আমি মনে মনে বললাম উনি ভূত না হলেও ওনার ভেতরে জিন আছে নির্ঘাত, মাইন্ড রিডার জিন। খাওয়া দাওয়া শেষে আবার গাড়িতে উঠি, কিন্তু এখনো আমার মাথা থেকে সেই প্রশ্নটা যায়নি, কেন অর্ণব ভাই আমার সাইজের আংটিটা কিনেছে। প্রশ্নটা মাথায় লাফালাফি করছে, কিন্তু জিজ্ঞেস করতে পারছি না। অর্ণব ভাইয়া জিনটা আবার তার কাজ শুরু করে দিল। অর্ণব ভাইয়া গাড়ি চালাতে চালাতে বলল, আমার হবু বউয়ের কথা সেদিন শুনেছিলে না? তাকে সারপ্রাইজ দিব। তার আঙুলের সাইজ আর তোমার সেম। যেহেতু তাকে সারপ্রাইজ দিব, তাই তাকে তো আর নিয়ে আসতে পারবো না, তাই না? তাই তোমাকে নিয়ে এলাম। কথাটা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে মনে মনে বললাম, এই জন্য বলে বেশি কৌতূহল ভালো না, কারণটা না জানা থাকলেই ভালো হতো। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। ইস, যদি অর্ণব ভাইয়াও ওই মেয়েটাকে ভুলে আমাকে ভালোবাসতো। হঠাৎ চোখ খুলে নিজের ভাবনাকে নিজেই ছি ছি করতে লাগলাম। কি সব উল্টাপাল্টা ভাবছি আমি। এতটা স্বার্থপর কবে হলাম আমি? কিভাবে নিজের স্বার্থের জন্য অন্য একটা মেয়েকে কষ্ট দেওয়ার কথা ভাবছি। ছি নিঝুম, ছি। আর কখনো এসব ভাববি না। আর না কখনো অর্ণব ভাইয়াকে চাবি। উনি তোকে চাইলেও তুই অন্য মেয়ের স্বপ্ন ভেঙে ওনাকে চাইবি না, কখনো না। লাইব্রেরিতে বসে পড়ছিলাম। অর্ণব ভাইয়া এখনো আসেনি, হয়তো কোনো কারণে লেট হচ্ছে। সামনে যেহেতু এক্সাম, তাই টাইম ওয়েস্ট না করে পড়ছিলাম আমি। তখনই ট্রিং ট্রিং শব্দ করে টেবিলের উপর রাখা ফোনটা বেজে ওঠে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে চোখের সামনে ধরতেই দেখি স্ক্রিনে লাল চোখে নামটা জলজল করছে। কি ব্যাপার, উনি না এসে কল করছে কেন? তাহলে কি উনি আজকে আসবে না, তাই কল করেছে এটা বলার জন্যে? কলটা রিসিভ করে আমি কিছু বলার আগেই অর্ণব ভাইয়া ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, 705 নং রুমে চলে এসো। আমি কিছু বলার আগেই অর্ণব ভাইয়া ফোনটা কেটে দিল। কি তারা ওনার, উফ, কিছু বলার সময়টাও দিল না। যদিও আমি ওনাকে কেন যাব বা যাব না বলতে পারতাম না, কিন্তু ওকে বা আচ্ছা আসছি এমন কোনো উত্তর তো দিতাম। মানুষ তো কিছু বলে ওপাশের ব্যক্তিটার রিয়াকশন জানার জন্যেও হলেও 2 মিনিট অপেক্ষা করে। উনি তো তাও দেয় না। বকবক করতে করতে আমি ফোন খাতা সব ব্যাগে ঢুকিয়ে রওনা দিলাম 705 নম্বর রুমের দিকে। লিফটে উঠে চলে যাই 7th ফ্লোরে। এটাই এই বিল্ডিং এর টপ ফ্লোর। এখানে মূলত ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ক্লাস হয়। আর আজকে কোনো কারণবশত তাদের বন্ধ থাকায় পুরো ফ্লোর ফাঁকা। 705 নং রুমের দরজার সামনে গিয়ে দেখি দরজাটা হালকা ভেজানো। হাত দিয়ে ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। আমি দরজাটা পুরো খুলে ভেতরে পা দিতে অবাক হয়ে যাই। রুমে কোনো বেঞ্চ নেই, পুরো রুমে লাল লাল লাভ শেপের বেলুন দিয়ে সাজানো। হোয়াইট বোর্ডে বড় বড় করে খুব সুন্দর করে স্টাইল করে লেখা, আই লাভ ইউ নিঝুম। আমি মনে মনে ভাবতে লাগলাম এইসব কাজ কার হতে পারে? এখানে তো অর্ণব ভাই আমায় ডেকেছে, উনি কোথায়? হঠাৎ পেছন থেকে কেউ শান্ত কণ্ঠে ডেকে উঠলো, নিঝুম। আমি পেছন ফিরে দেখি অর্ণব ভাই আমার ঠিক সামনে প্রপোজ করে স্টাইলে হাঁটু গেড়ে হাতে একটা টকটকে লাল গোলাপ ফুল ধরে আছে। অফ হোয়াইট কালারের স্যুট সেটে ওনাকে রূপকথার রাজপুত্র লাগছে, কিন্তু উনি আমার সামনে এভাবে বসে আছে কেন? অর্ণব ভাইয়া বলল, আই লাভ ইউ নিঝুম। উনি আমাকে প্রপোজ কেন করছে? কিন্তু উনি তো ওনার হবু বউকে ভালোবাসে। মেবি উনি আমার সাথে প্র্যাকটিস করছে, আর কাউকে পেল না উনি, প্র্যাকটিসটা আমার সাথে করতে হলো। ভাগ্য এতটা নিষ্ঠুর না হলেও পারতো। অর্ণব ভাইয়া শান্ত কণ্ঠে পুনরায় বলল, নিঝুম, ভালোবাসি বললাম তো, কিছু বলো। আমি চোখের জল আটকাতে আটকাতে মুখে হাসির রেখা ফুটিয়ে বললাম, জি ভাইয়া, আপনার প্র্যাকটিস সাকসেসফুল। অর্ণব ভাইয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট প্র্যাকটিস? হ্যাঁ, আপনি তো আপনার হবু বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্র্যাকটিস করছেন, তাই না? কি বলো, আমি কোনো প্র্যাকটিস করছি না। আই রিয়েলি লাভ ইউ। আরে তুমি এখন ওটা নিয়ে কেন পড়ে আছো? ওগুলো এখন মাথা থেকে ঝেড়ে ফেলো, আমি যা বলছি। প্রচন্ড রাগ হয় অর্ণব ভাইয়ের কথা শুনে। উনি কিভাবে একটা মেয়েকে স্বপ্ন দেখিয়ে তা ভেঙে দিতে পারেন? তাই রেগে গিয়ে কিছু না ভেবেই নিজের শরীরে সব শক্তি দিয়ে ওনার গালে একটা থাপ্পড় দিলাম। অর্ণব ভাইয়ের গালে হাত দিয়ে বিস্মিত হতভম্ব চোখে আমার দিকে তাকিয়ে আছে। উনি হয়তো স্বপ্নেও ভাবেনি আমি ওনার গালে থাপ্পড় দিব। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে এক প্রকার চিলিয়ে বললাম,
আপনার খুব ভালো লাগে নিজের সৌন্দর্য মেয়েদের দেখিয়ে তাদের সাথে ভালোবাসার নাটক করে তাদের আবার ছুঁড়ে ফেলতে, না? কিন্তু আমার না, আমি আপনার মতো অমানুষ না। আমি অন্য মেয়ের ভালোবাসা কখনো কেড়ে নিব না, মরে গেলেও না। কথাটা বলে এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে চলে আসি। দুদিন হলো আমি ভয়ে ইউনিভার্সিটিতে যাই না, ফোনও বন্ধ করে রেখেছি। তখন রাগে এত সাহস কোথা থেকে চলে এসেছিল আল্লাহই জানে। আমি এখনো ভাবতেই পারছি না আমি অরণ্য ভাইয়াকে থাপ্পড় মেরেছি। আমি এখন ভাবতে গলা শুকিয়ে হাত পা কাঁপছে আমার। উনি যদি একবার আমাকে হাতে কাছে পায় না, ডাইনোসর হয়ে আমাকে কাঁচা গিলে খাবে। না না বাবা, আমি আর এই ইউনিভার্সিটিতে যাব না। ট্রান্সফার নিয়ে অন্য কোথাও অ্যাডমিট নিয়ে নিব আমি। কিন্তু সেখানেও তো আরেক জ্বালা, বাবা জানতে পারলে বলবে খাওয়া দাওয়া বন্ধ করে কেঁদে কেটে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছে, এখন পড়বে না কেন? তখন আমি কি উত্তর দিব? ধুর ছাই, ভালো লাগে না আমার। হয়েছে ওই যে বলে না শাঁখের করাতের মতো অবস্থা। আচ্ছা, শাঁখের করাত দেখতে কেমন হয়? আমি না এই জিনিসটা কখনোই দেখিনি। যাই গুগলে সার্চ করে দেখি। টেবিলের উপর থেকে ল্যাপটপটা নিয়ে গিয়ে বিছানায় বসি। ল্যাপটপ অন করে গুগলে সার্চ করব, তখনই দরজা ঠেলে নীরা রুমে ঢুকে আমাকে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে থাকতে দেখে বলল, বাহ, কি সুন্দর মহারানী বিছানার উপর বসে বসে ল্যাপটপ টিপছে, আর এদিকে আমি তার চিন্তায় চিন্তায় শেষ। আমি মাথা তুলে নীরাকে এক নজর দেখে আবারও ল্যাপটপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কেন তুই আমাকে নিয়ে চিন্তা করছিস কেন? নীরা বিছানায় আমার পাশে বসতে বসতে বলল, সামনে সেমিস্টার ফাইনাল এক্সাম, আর তুই ক্লাসে নেই। স্যার ম্যামের কাছে মিথ্যা বলতে বলতে আমি কাহিল। আমি নীরার দিকে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে বললাম, তা তুই কি চাস আমি বাঘের ডেরায় গিয়ে অকালে মরি? গালে থাপ্পড় মারার আগে মনে করতে পারলি না যে তুই বাঘের গালে থাপ্পড় মারছিস? তখন তো অনেক রেগে ছিলাম। নীরা বিস্মিত কণ্ঠে বলল, আমার জাস্ট ভাবতেই অবাক লাগছে, তুই অরণ্য ভাইয়াকে থাপ্পড় মারলি কিভাবে? কিভাবে আবার? হাত দিয়ে। যদিও ওনার থেকে আমি মনে হয় বেশি ব্যথা পেয়েছি। ওনার গাল নাকি লোহা আল্লাহই জানে, আমার হাতটা পুরো শেষ। তবে তুই যাই বলিস, অরণ্য ভাইয়ের মতো মানুষ এমন প্লেবয়, এটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, ওনার জন্য কত মেয়ে পাগল, চাইলেই তো উনি তাদের সাথে প্রেম করতে পারে, কিন্তু উনি তাদের সাথে প্রেম না করে তোর জন্য এত কিছু কেন করে? প্রপোজ করলো কেন? উনি সবার সামনে প্রেম করে বেড়ালে কেউ ওনাকে আর ভদ্র বলবে না, সবাই তো তখন ওনাকে প্লে বয় বলবে। আর ভালো ভদ্র মেয়েরা কখনোই প্লে বয়দের পছন্দ করে না, তাই হয়তো উনি চুপি চুপি প্রেম করে বেড়ায়। এখন কি করবি তুই? কি আর করবো, ওনার সাথে তো আমি পারবো না, তাই ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলবো। আর তোর ভালোবাসার কি হবে? আমি বিস্মিত চোখে নীরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মানে কি বলতে চাইছিস তুই? নীরা আমার চোখের দিকে স্থির দৃষ্টি রেখে পুনরায় জিজ্ঞেস করলো, বলছি, তুই যে অরণ্য ভাইয়াকে ভালোবাসিস, তার কি হবে? আমি চমকে গিয়ে আমতা আমতা করে বললাম, কি বলছিস তুই এসব? আমি কেন ওনাকে ভালোবাসতে যাব? জন্মের পর থেকে তোকে আমি দেখছি, একসাথে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া। তোর কি মনে হয় তুই মুখ ফুটে না বললে আমি কিছুই বুঝতে পারবো না? আমি আর পারলাম না নিজের চোখের পানি আটকে ধরতে। নীরাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম এবার। নীরা আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আমি কান্না করতে করতে বললাম, আমি আমি পারবো না, আমি পারবো না কারো স্বপ্ন ভেঙে নিজে সুখী হতে, পারবো না আমি। রাতে খাবার খেয়ে রুমে ঢুকে দরজা লক করে পেছনে ফিরতেই চমকে যাই আমি। চোখে ভুল দেখছি ভেবে চোখ কষলে আবারও সামনের দিকে তাকাই, না সেম জিনিসই তো দেখছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? উনি এখন এখানে আসবে কিভাবে? আচ্ছা, এটা অরণ্য ভাইয়াই তো? ওনার রূপ ধরে কোনো ভূত্রতা আসেনি তো? ভয়ে আমি যেই না চিৎকার দিতে যাব, অমনি উনি দ্রুত বেগে আমার কাছে এসে আমার হাত দুটো ওনার বাম হাত দিয়ে ধরে দরজার পাশের দেয়ালে চেপে ধরে, আর ডান হাত দিয়ে আমার মুখ চেপে ধরে চাপা আওয়াজে ধমকে বলে, চুপ, একদম চিৎকার করবে না। আমি কোনো ভূত নই, আমি মানুষ। আর যদি আজ কর কিভাবে এলাম? আমি নিজের গাড়ি করে তোমাদের বাসা পর্যন্ত এসেছি, সেখান থেকে মই দিয়ে দেয়াল টপকে ভেতরে এসেছি, সেই মই পেয়ে বারান্দা দিয়ে এখানে এসেছি, মই দিয়ে নিচে এখন ঈশান আর আশিক দাঁড়িয়ে আছে। গেট দিয়ে ঢুকতে পারতাম, যেহেতু দারোয়ানদের চায়ে ঘুমের ওষুধ দিয়ে তাদের ঘুমের দেশে পাঠিয়ে দিয়েছি, কিন্তু প্রবলেম হলো গেটে লাগানো সিসিটিভি ক্যামেরা। আগে আসবে প্ল্যান করলে ওইটার ব্যবস্থা করতে পারতাম, বাট হুটহাট ডিসিশন নেয় এই কষ্টটাই করতে হলো। আমি বিস্ময়ে চোখ বড় বড় করে ওনার দিকে তাকাই। কি ডেঞ্জারাস লোক রে বাবা! উনি তো অনায়াসে লোকের বাসা চুরি করে বিল গেটস হয়ে যেতে পারবে, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে উনি এখন এখানে এসছেন কেন? আমাকে ইউনিভার্সিটিতে পাচ্ছেন না দেখে এখানে এসছেন,
তাকে থাপ্পড় মারার শাস্তি দিতে? আল্লাহ, এখন কি হবে আমার? ভয়ে গলা শুকিয়ে গিয়েছে, হাত পা অবশ হয়ে আসছে। উনি আমার মুখের দিকে একটু ঝুঁকে এসে বলল, তুমি কি ভেবেছিলে তুমি ইউনিভার্সিটি না গেলে আমার থেকে বেঁচে যাবে? আমি মনে মনে বললাম, শেষ নিঝুম, আজকে তুই শেষ, মরার জন্য প্রস্তুত হয়ে নে। উনি আজকেই আমার দেহ থেকে প্রাণটাকে বাই বাই বলাবে। আচ্ছা, আমাকে মেরে তো উনি আবার বারান্দা দিয়ে পালিয়ে যাবে। তার আগে আমার লাশটাকে উনি কি বেডে শুইয়ে দিয়ে যাবে, নাকি এখানে এই ফ্লোরেই ফেলে রেখে যাবে? মরার আগে উনি আমার শেষ ইচ্ছেটা জানতে চাইলে বলতাম আমাকে বেডে শুইয়ে দিয়ে যেতে। না হলে সকালে আমার কোনো সারা শব্দ না পেয়ে বাবা মা যখন দরজা ভাঙবে, তখন তো সেই দরজাটা এসে পড়বে আমার উপরেই। এত ভারী দরজা আমার উপর পড়লে তো আমি অনেক ব্যথা পাবো। ধুর, কি যে ভাবছি না আমি। আমি তো তখন মরেই যাব। মরা মানুষ আবার ব্যথা পায় নাকি? আমার ভাবনার মাঝে অর্ণব ভাইয়া বিরক্তি নিয়ে বলল, শালা শ্বশুরের মেয়ে একটা। আমি আমার জীবনে তোমার মতো স্টুপিড কোনো মেয়ে দেখি নাই। আম স্পেচলেস। তোমাকে তো গাধামির জন্য নোবেল দেওয়া উচিত। মানে একটা প্রাইমারি স্কুলের বাচ্চারও তো এর থেকে বেশি বুদ্ধি থাকে। আমি মনে মনে খুব বিরক্ত হলাম। আরে বাবা, মেরে যখন ফেলবি মেরেই ফেল না, মরার আগেও বকাঝকা করতে হবে? উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মনে আছে সেদিনের কথা, যেদিন রেস্টুরেন্টে তোমার সাথে দেখা হয় আর মিথি তোমাকে আমার হবু বউ আর শ্বশুরের কথা বলে? তার আগের দিন কি হয়েছিল মনে পড়ে? আমাকে ভাববার সময় না দিয়ে উনি আবারও বলল, থাক, মাথা চাপ দিতে হবে না, আমি মনে করিয়ে দিই। তার আগের দিন তোমার বাবার সাথে আমার রাস্তায় ঝগড়া হয়েছিল, মনে পড়েছে? আমি মাথা উপর নিচে হালকা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। সেটার কথাই মিথি বলেছে। তোমাকে যেহেতু আমি ভালোবাসি, তাই সেই অনুযায়ী তোমার বাবাকে আমার শ্বশুর মানে হবু শ্বশুর বলেছে। কিন্তু তুমি... কথাটা শেষ না করে উনি আমাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। মনে মনে বলি, তার মানে উনি আমাকে ভালোবাসে। খুশিতে জোরে একটা লাফ দিতে ইচ্ছে করছে, কিন্তু পরক্ষণেই আংটিটার কথা মনে পড়লো। উনি যদি আমাকেই ভালোবাসে, তাহলে আমার মাপে হবু বউ বলে কার জন্য আংটিটা কিনলো? আমাকে তো সেদিন ফুল দিয়ে প্রপোজ করেছিল, আংটি তো দেয়নি। তাই আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, তাহলে ওই দিনের কেনা আংটিটা কার জন্য ছিল? ওটা তো আমাকে দেননি। উনি আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল, দেয়ার টাইম দিছো তুমি? তুমি ফুল পছন্দ করে বলে ভেবেছিলাম ফুল দিয়ে প্রপোজ করার পর ওটা পরিয়ে দিব। কিন্তু আমি কি জানতাম তুমি এত পরিমাণ ডাফার। আবার 1 মাস ধরে করা প্ল্যানে 1 মিনিটে পুরো জল ঢেলে দিয়ে চলে আসলে। এখন না আমার খুব খারাপ লাগছে, না বুঝে ওনাকে এত জোরে একটা থাপ্পড় মেরে দিলাম। মাথা নিচু করে অপরাধীর কণ্ঠে বললাম, সরি ভাইয়া। আমি ওনার দিকে তাকিয়ে ভাবছি, কি লোক রে বাবা, এ তো দেখছি প্রপোজ একসেপ্ট না করলে থ্রেট দিয়ে একসেপ্ট করাবে। উনি কথাগুলো বলতে বলতে আবারও গোলাপ হাতে নিয়ে হাঁটু কেড়ে আমার সামনে বসে পড়লো। আমি গোলাপটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কারণ এটা একটা শুকনো গোলাপ। কেউ শুকনো গোলাপ দিয়ে প্রপোজ করে? আমাকে এক দৃষ্টিতে গোলাপটার দিকে তাকিয়ে থাকতে দেখে অর্ণব ভাইয়া বলল, এটা সেই দিনের গোলাপ। সেই দিন দোকানের সব থেকে বড় ভালো গোলাপটা নিয়ে নিজে বেছে তোমার জন্য এনেছিলাম। সেই দিন তো তুমি নিলে না, আমার সাথেই ফেরত গেল। আজ যেন না যায়। প্লিজ নিঝুম, টেক ইট। I really love you. Only you. I really need you. তুমি আমার প্রিয়তমা। আমি চলো চলো চোখে গোলাপটা নিয়ে বললাম, আই লাভ ইউ টু অর্ণব ভাইয়া। অর্ণব ভাইয়া হালকা হেসে পকেট থেকে আংটিটা বের করে আমার হাতে পরিয়ে দিয়ে হাতের পিঠে একটা চুমু দিলেন। আমি কেঁপে উঠে কেঁদে দিই এবার। অর্ণব ভাইয়া তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হচ্ছে নিঝুম, কাঁদছো কেন? আমার স্পর্শে তোমার খারাপ লাগছে? সরি। আমি না বোধক মাথা নাড়িয়ে বললাম, আমি অনেক খারাপ, কিছু না বুঝিয়ে আপনাকে খারাপ খারাপ কথা বলেছি, কষ্ট দিয়েছি, আমি মেরেছিও আপনাকে। কথাগুলো বলে আবারও কেঁদে দিলাম। অর্ণব ভাই আমার 2 গালে হাত দিয়ে কপালে চুমু দিয়ে বলল, চুপ, একদম চুপ, একদম কান্না করবে না। তোমার কি মনে হয় তোমার মতো মেয়ে যার সামান্য বোতলের ক্যাপ খোলার শক্তি নেই, তার চরে আমার কিছু হবে? আর কষ্ট তোমার থেকে তো আমি অল টাইম আনএক্সপেক্টেড গাধামির নমুনা পাই। সে কিছুটা অবাক হলেও কষ্ট পাইনি। কিন্তু তাও। অর্ণব ভাই আমার ঠোঁটের সামনে তার তর্জনী আঙুল দাঁড় করিয়ে বলল, আর কোনো কিন্তু না। হঠাৎ ওনার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। উনি আমাকে ছেড়ে দিয়ে ফোনটা পকেট থেকে বের করে রিসিভ করে বলল, জাস্ট 15 মিনিটের মধ্যে আসছি। তারপর কলটা কেটে দিয়ে আমাকে বলল, আচ্ছা শোনো, রাত অনেক হয়ে গেছে, বাইরে ঈশান আশিক ওরা অপেক্ষা করছে, আমি এখন যাই। হ্যাঁ,
আচ্ছা, সাবধানে যাবেন। উনি আবারও আমার দুই গালে নিজের 2 হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, শুভরাত্রি। শুভরাত্রি। উনি মুচকি হেসে আমাকে ছেড়ে বারান্দা দিয়ে চলে গেলেন। যতক্ষণ ওনাকে দেখা যাচ্ছিল আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম। রুমে এসে খুশির ঠেলায় দিলাম একটা লাফ। তারপর ফোন নিয়ে নীরাকে একটা কল দিই। এত খুশির খবর এক্ষুনি ওকে না দিলে হয় নাকি? আমার শোকে মেয়েটাও যে কাতর হয়ে পড়েছে। পরদিন থেকে আমার ক্লাস, পড়া সবকিছু আগের মতোই চলতে থাকলো। শুধু বাড়লো অরণ্য ভাইয়াদের ব্যস্ততা। এটা ওনাদের লাস্ট সেমিস্টার, তাই থিসিস প্লাস এক্সামের প্রিপারেশন নিয়ে ওনারা সবাই খুব ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও উনি আমাকে ঠিকই প্রতিদিন 1 ঘন্টা করে পড়িয়েছেন মানে শুধু পড়িয়েছেনই। আমাদের মাঝে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে কোনো প্রেম আলাপ হয়নি। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমার 2nd সেমিস্টার, আর ইতি ঘটলো অরণ্য ভাইয়াদের মাস্টার্সের। বুক সেলফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইগুলোর উপর দৃষ্টি বুলাচ্ছিলাম আর ভাবছিলাম কোন বইটা পড়া যায়। তখনই কাজের মেয়ে চম্পা এসে বলল, আপু, আঙ্কেল আপনাকে নিচে ডাকছে। আমি কিছুটা অবাক হলাম। বাবা ডাকছে? বাবা এসে গিয়েছে? বাবার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কারণে প্রায় দেশের বাইরে যায় বাবা। ঠিক তেমন 2 দিন আগেও গিয়েছে, কিন্তু কোনো বাড়িতে 1 সপ্তাহ আগে বাসায় আসে না। এবার মাত্র 2 দিনেই ফিরে এলো যে, আর এসে আমাকে ডাকছে বা কেন? বাবা তো এসে কখনো আমায় ডাকে না। ভাবতে ভাবতে নিচে নেমে এলাম। নিচে নেমে দেখি বাবা গম্ভীর মুখ নিয়ে সোফাতে বসে আছে। সোফার পাশেই বাবার কালো রঙের ট্রলিটা পড়ে আছে। পাশে মাও চিন্তিত মুখ নিয়ে বসে আছে। বাবার গম্ভীর মুখ দেখে আমার কোনো প্রকার টেনশন হয় না। ওটা বেশিরভাগ সময়ই এমন থাকে, কিন্তু টেনশন হচ্ছে মায়ের রোদুজ্জ্বল মুখে অমাবস্যার অন্ধকার দেখে। রোদুজ্জ্বল মুখে অমাবস্যা অন্ধকার, বাহ নিঝুম, বাহ লেখকদের মতো সুন্দর সুন্দর সেন্টেন্স বানাতে শিখে গিয়েছিস দেখছি। আমি নিজেকে যখন বাহবা দিতে ব্যস্ত, তখনই বাবা আমার সামনে থাকা সোফার স্বচ্ছ কাচের টেবিলের উপর কিছু ছবি ছুঁড়ে ফেলে রাগী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এগুলো কি? এসব করার জন্য তুমি এত কান্নাকাটি করে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছো? যেই ছেলের সাথে আমি তোমাকে কথা পর্যন্ত বলতে না করেছিলাম, সেই ছেলের সাথেই তুমি? আর বলল না বাবা, থেমে গেল। আমি অবাক হয়ে ছবিগুলোর দিকে তাকিয়ে আছি। এখানে প্রায় 8-10টা ছবি আছে। সবগুলো ছবি আমার আর অর্ণ ভাইয়ের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোলা। লাইব্রেরিতে উনি আমাকে পড়াচ্ছেন সেই মুহূর্তের ছবি, ক্যান্টিনে ওনার পাশে বসে হাসছি সেই মুহূর্তের ছবি, ঈশান ভাইয়ের রেস্টুরেন্টে ওনার পাশে খাচ্ছি সেই মুহূর্তের ছবি, আংটি কিনতে যাওয়ার দিন উনি গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল আর আমি গাড়িতে উঠছিলাম সেই মুহূর্তের ছবি, জুয়েলারি শপ থেকে বের হচ্ছি সেই মুহূর্তের ছবি, সেদিন যে রেস্টুরেন্টে বসে একসাথে খেয়েছি সেই মুহূর্তের ছবি, এমনকি উনি যে আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছে সেই সময়ের ছবিও আছে এখানে। ভাগো ভালো, এখানে ওনাকে থাপড় দেওয়ার মুহূর্তের ছবিটা নেই। তাহলে সেই ফটোগ্রাফারকে একটা আছাড়ি মারতো অরণ্য ভাইয়া। কি সাহস! আরিয়ান চৌধুরী অরণ্য থাপ্পড় খাওয়ার ছবি তুলেছে। যাক, এই যাত্রায় ফটোগ্রাফার ভাই বেঁচে গিয়েছে। আমার ভাবনার মাঝে বাবা আবার চিল্লিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? কথা বলছো না কেন? ওই বেদবটার সাথে তোমার কি চলছে? ভালোবাসো ওকে? ধমক খেয়ে আমি মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বললাম, বাবা উনি রাগী কিন্তু খারাপ না। বাবা রাগী কণ্ঠে চিল্লিয়ে বলল, বাহ, বেশ উন্নতি হয়েছে তোমার। বাবার মুখে মুখে তর্ক করাও শিখে গিয়েছো দেখছি। তখনই দরজা থেকে একটা পুরুষালী কণ্ঠ বলল, কি করছেন শ্বশুর মশাই? এত বড় মেয়ে কি কেউ বকে? চোখ ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখি অর্ণ ভাইয়া আর দীপ ভাইয়া। বাবা আমার দুজনেই বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। বাবা অর্ণ ভাইয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তুমি কোন সাহসে তুমি আমার বাসায় এসেছো? তারপর দীপ ভাইয়ার দিকে তাকিয়ে রেগে প্রশ্ন করলো, আর তুমি কোন সাহসে এই বেয়াদবটাকে এই বাসায় নিয়ে এসেছিস? অর্ণ ভাইয়া স্বাভাবিকভাবেই বলল, আমি কি খুন করতে এসেছি যে সাহস লাগবে? আমি জাস্ট আমার শ্বশুর মশাইয়ের গরম মাথা ঠান্ডা করতে এসেছি। অর্ণ ভাইয়া মায়ের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, ভালো আছেন? মামুকে কিছু বলল না, জাস্ট রোবটের মতো হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আমি অবাক হয়ে অর্ণ ভাইয়ার দিকে তাকিয়ে আছি। উনি এখন এখানে কি করতে এসেছেন? অর্ণ ভাইয়া টেবিলের উপরে থাকা ছবিগুলো দেখে বলল, মেয়ে জামিয়ার প্রাইভেট টাইমের ছবি দেখা কিন্তু ঠিক না। তবে বলতে হবে আপনার ডিটেকটিভ কিন্তু খুব ভালো ফটোগ্রাফার, তাই তো তাকে পিটানোর পর হসপিটালে পাঠাতে বলেছে। বাবা অর্ণ ভাইয়ের উদ্দেশ্য বলল, তুমি কি জানো আমি তোমাকে পুলিশে দিতে পারি? অর্ণ ভাইয়া মুখে হাসির রেখা টেনে বলল, চেষ্টা করে দেখতে পারেন, কোনো লাভ হবে না। তাই সেসব কিছু না করে বরং আমার সাথে আলোচনা করুন বসে, কবে কখন আপনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন।
বাবা রাগে চোখ মুখ কঠিন করে বলল, তুমি ভাবলে কি করে তোমার মতো বেয়াদবের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব? অর্ণব ভাইয়া শান্ত কণ্ঠে বলল, কুল ডাউন, কুল ডাউন। আপনার থেকে কিন্তু আমার টেম্পার অনেক বেশি। বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞেস করতে পারেন। বাবা অর্ণব ভাইয়াকে জিজ্ঞেস করলো, তুমি কি আমায় থ্রেট দিচ্ছ? অর্ণব ভাইয়া অবাক হওয়ার ভঙ্গি করে বলল, থ্রেড? আপনাকে থ্রেড দেওয়ার কি আছে? আমি চাইলেই যে কোনো সময় আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি। ইটস নট আ বিগ ডিল ফর মি। দেন হোয়াই শুড আই? বাবা চিল্লিয়ে অর্ণব ভাইয়াকে বলল, বের হও, এখনই বের হও আমার বাড়ি থেকে, না হয় আমি গার্ডস ডেকে তোমাকে বের করব। অর্ণব ভাইয়া শান্ত কণ্ঠে বলল, এত হাইপার হবেন না। আমি এখানে থাকতে আসিনি। নিজের হবু বউ মানে আপনার একমাত্র মেয়ে নিঝুমের সাথে জাস্ট দুটো কথা বলতে এসেছি। চিন্তা নেই, এখানে আপনাদের সামনেই বললো। তারপর আমার সামনে দাঁড়িয়ে বলল, শোনো, একদম ফ্যাচ ফ্যাচ করে কান্না করবে না। তুমি তোমার মতো টেনশন ফ্রি থাকবে, কারো কথায় কান্না করে মাথা ব্যথা তুলবে না, আর শ্বশুরমশাই যা বলবে সব চুপচাপ মেনে নিবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু বাবা? আমাকে কথা শেষ করতে না দিয়ে অর্ণব ভাইয়া সেদিন রাতের মতো আমার দুগালে হাত দিয়ে কপালে চুমু দিয়ে বলল, চুপ, একটা কথাও না। আমার উপর ভরসা রাখো। আসি। আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকাই। আল্লাহ, ওনার কি লজ্জা বলতে কিছু নেই বাবা মা দীপ ভাইয়ের সামনে? আমি মাথা নিচু করে বাবা মা আর দীপ ভাইয়ের দিকে তাকাই। তিনজনই অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। অর্ণব ভাইয়া ঘুরে বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আসি শাশুড়ি আম্মা। আল্লাহ হাফেজ শ্বশুর মশাই। অর্ণব ভাইয়া বের হয়ে যেতেই আমিও লজ্জায় এক প্রকার দৌড়ে নিজের রুমে চলে আসি। টেনশনে নিজেকে পাগল পাগল লাগছে। বাবা আমার বিয়ে ঠিক করেছে, কালকেই নাকি আমার বিয়ে। একটু আগেই বাবা এসে বলে গিয়েছে, এখন কি হবে? বাবা আমার কোনো কথাই শুনবে না। আর অর্ণব ভাইয়ের উপর রাগটা আগে যাই কম ছিল, ওই দিন বাড়ি এসে এসব কাণ্ড করে বাবা ওনাকে আরো দেখতে পারে না। মাও সবার সামনে আমাকে কিস করে ওনার উপর অসন্তুষ্ট। কি দরকার ছিল সেদিন বাড়ি এসে এগুলো করার? আর টেনশন না করতে বললেই হলো। আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। বাবা মা কেউ আমার কথা শুনছে না। আমি যে ওনার সাথে কথা বলবো সেই সুযোগটাও নেই, কারণ বাবা আমার ফোন ল্যাপটপ সবকিছু নিয়ে নিয়েছে। বাবা মাকে রুম বন্দি করে রাখেনি ঠিকই, কিন্তু বাসা বন্দি করে রেখেছে। যেখানেই আগে দুজন রাতে দুজন দিনে করে মোট 4 জন গার্ড ছিল, সেখানে এখন দিনে 6 জন আর রাতে 8 জন করে মোট 14 জন গার্ড রাখা হয়েছে। আগে যেখানে মাত্র 6টা সিসি ক্যামেরা ছিল, সেখানে এখন 10টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এদিকে নীরা বা দীপ ভাইয়াকে দিয়ে যে খবর পাঠাবো তাও সম্ভব না, কারণ এখন তাদের এই বাড়িতে ঢুকতে দেয়া হচ্ছে না। লাল লেহেঙ্গা, গা ভর্তি সোনার গয়না, ব্রাইডাল মেকআপে পুতুল বউ সেজে নিজের রুমের খাটের উপর বসে আছি আমি। এখন আমি কান্না বা টেনশন কোনোটাই করছি না, তার কারণ কালকে রাতে হেলিকপ্টারে করে উড়ে আসা উড়ন্ত চিঠি। ভাবতেই কালকে রাতের কথা চোখে ভেসে উঠলো। বারান্দার ফ্লোরে বসে কান্না করছিলাম আমি। চেয়েছিলাম বারান্দা দিয়ে পালাতে। তার জন্য রুম থেকে 3টা চাদর পরপর গিট দিয়ে রশি বানিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু বারান্দায় এসে নিচে তাকিয়ে দেখি নিচে গার্ডস দাঁড়িয়ে। আজকে আরো কতগুলো গার্ডস নিয়োগ করেছে বাবা। পালানোর কোনো উপায় নেই দেখে ফ্লোরেই বসে কান্না করছি। চাদরগুলো আমার পাশে মেঝেতে পড়ে আছে। কিছুক্ষণ পর কিছু একটা এসে মনে হয় আমার পাশে পড়লো। পাশে তাকিয়ে দেখি একটা লাল রঙের রিমোট কন্ট্রোল খেলনা হেলিকপ্টার আমার পাশে পড়ে আছে। এখানে এখন এত রাতের বেলা খেলনা হেলিকপ্টার আসলো কোথা থেকে? আশেপাশে তো কোনো বাচ্চা হয়তো খেলছিল, কন্ট্রোল করতে না পারায় হয়তো এখানে এসে পড়েছে। খেলনাটা হাতে নিতেই চোখ পড়ে তার নিচে সেফটি পিন দিয়ে ঝুলানো 4 ভাঁজ করা একটা সাদা কাগজের উপর। হেলিকপ্টারে কাগজ ঝুলানো কেন? এখানে কি কিছু লেখা আছে? খুলে দেখবো, দেখি একটু, না হলে কৌতূহল রাতে ঘুমাতে পারবো না। কাগজটা সেফটি পিন থেকে খুলে কাগজের ভাঁজ খুলে চোখের সামনে ধরে দেখি তাতে লেখা, কথা রিপিট না করা পর্যন্ত তোমার কানে ঢোকে না? না, আমি না করেছি কান্না করতে, তাও ফ্যাচ ফ্যাচ করে কান্না করেই যাচ্ছ। আর একটা ফোঁটা পানিও যেন চোখ থেকে না পড়ে বলে দিলাম। ওরা বাদ দিয়ে আমি অবাক হয়ে ভাবতে থাকি, উনি কি করে জানলো এসব? আশেপাশে আকাশে জমিনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, না তার তো দেখা নেই। তাহলে জানলো কিভাবে? পুরো চিঠিটা পড়ে দেখি হয়তো এখানে লেখা আছে। আমি আবারও পড়ায় মনোযোগ দিলাম। আর তোমার বুদ্ধি দেখে আমি অবাক না হয়ে পারি না। কোন আক্কেলে তুমি চাদর বেয়ে বারান্দা দিয়ে পালানোর চিন্তা করো? তোমার যেই শক্তি, বোতলের ক্যাপ খুলতে পারো না, চাদরে গিট দিয়েছে, ফুলেও এটা দিয়ে নামার চেষ্টা করবে না। যত সব, পড়ে গিয়ে হাত পা ভাঙার বুদ্ধি। আর বারান্দা দিয়ে নেমে তারপর কি করবে? গেট দিয়ে কিভাবে বেরোবে সেই চিন্তা করছো? করোনি তো? আমার চোখ দুটো বড় বড় হয়ে যায়।
উনি শুধু আমি কি করছি তাই দেখেন না, আমি কখন কি করতে চাচ্ছি তাও জানেন। কিভাবে সম্ভব? চিন্তা বাদ দিয়ে আবারও পড়া শুরু করলাম। ভালোই এসব উল্টাপাল্টা জিনিস মাথা থেকে বাদ দাও, কারণ তোমার এই অতিবুদ্ধির কাজ করতে গিয়ে যদি গায়ে একটা আঁচড় পড়ে তখন দেখবে। র্যাবিটের মতো লাফালাফি না করে চুপচাপ যা হচ্ছে দেখে যাও, আর কালকে আমার বউ হওয়ার জন্য প্রস্তুত করো। আমি কোথা থেকে কিভাবে তোমার কাজকর্ম সবকিছু জানতে পারলাম, বসে বসে তা না ভেবে ঘুমাতে যাও। কালকে দেখা হবে। গুড নাইট। আচ্ছা, এই লোক কি পাগল হয়ে গিয়েছে? কি সব আবল তাবল বলছে? কালকে আমি ওনার বউ হব কিভাবে? কালকে তো বাবার পছন্দের পাত্রের সাথে আমার বিয়ে হওয়ার। এক মিনিট, তাহলে কি উনি কালকে এসে আমাকে জোর করে বিয়ে করবে? হঠাৎ দরজা খোলার শব্দে বর্তমানে ফিরে আসি আমি। রুমের দরজা ঠেলে রুমে দুজন মেয়ে ঢুকে আমাকে নিচে নিয়ে যাওয়ার জন্য। বাসার বাগানের মধ্যে করা স্টেজের উপর রাখা একটা রাজকীয় চেয়ারের মধ্যে বসে আছি আমি। পাশে অন্য চেয়ারটায় বসে আছে বাবার পছন্দ করা সেই ছেলে। সামনে একটা টেবিল, যার উপর অপর প্রান্তে বসে আছে সাদা চুল দাড়িওয়ালা কাজী। এতক্ষণ কোনো টেনশন না হলে এখন খুব টেনশন হচ্ছে। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিচ্ছে, অথচ অর্ণব ভাইয়ার খবর নেই। কোথায় উনি? আমি বারবার গেটের দিকে তাকাচ্ছি। অর্ণব ভাইয়া গেট দিয়ে ঢুকছে শুধু এইটুকু দেখার জন্য, কিন্তু না, অর্ণব ভাইয়ার কোনো খোঁজ খবর নেই। নীরাও তো তখন কানে কানে বললো অর্ণব ভাইয়া নাকি আসছে, কিন্তু কোথায় উনি? আর উনি আসলেই বা কি বাবা মাকে রাজি হবে ওনার সাথে বিয়ে দিতে? টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, কান্না পাচ্ছে খুব, সাথে প্রচুর রাগ হচ্ছে নীরা আর দীপ ভাইয়াকে দেখে। এইদিকে আমার জীবন মরানোর সমস্যা, আর ওনারা কি সুন্দর সুখী দম্পতির মতো ঘুরে ঘুরে ছবি তুলছে। মনে তো চাচ্ছে এই দুটোকে মেরে চ্যাপটা করে দেয়ালে ছবির মতো ঝুলিয়ে দিই। আমার ভাবনার সুতো কাটে এক বৃদ্ধ পুরুষালী কণ্ঠ শুনে। আমার সামনে বসা কাজী বলল, মা বলো কবুল। আমি জোরে জোরে কান্না শুরু করে দিলাম। আমার কান্না দেখে কাজী হকচকিয়ে গেল। বাকি সবাই অবাক হয়ে যায়। তারা ভেবেছে আমি হয়তো চুপ করে থাকবো, নিঃশব্দে কাঁদবো, কিন্তু এমন কিছু হবে যে চিল্লিয়ে কান্না করব তা হয়তো কেউ আশাই করেনি। আমি সবার অবস্থা দেখে বুঝলাম কাজ কিছু হচ্ছে, তাই আমি দুই চোখ বন্ধ করে আরো জোরে চিল্লিয়ে কান্না শুরু করলাম। কান্নার মাঝে একটা চিরচেনা কণ্ঠস্বর আমার কানে এলো। কণ্ঠস্বরটা বলল, এই কান্না করতে না করছি না? আমি তড়িৎ গতিতে চোখ মেলে সামনে তাকাই। হ্যাঁ, উনি এসে গিয়েছে, যার জন্য আমার প্রহর গুণা। সাদা পাঞ্জাবি পায়জামা পরে আমার থেকে প্রায় 3 ফুট দূরেতে দাঁড়িয়ে আছে অরণ্য ভাইয়া, পাশে আশিক ভাইয়া, ঈশান ভাইয়ার পুলিশ। বাবা রেগে বলল, তুমি কিভাবে ভিতরে ঢুকলে গার্লস? অরণ্য ভাইয়া বাবার কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তার পাশে থাকা পুলিশের উদ্দেশ্যে বলল। আপনারা আপনাদের আসামিকে ধরতে পারেন। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আসামিকে ধরবে মানে? এখানে আসামি কে? ঈশান ভাইয়া বলল। আপনাদের মেয়ের জামাই। অরণ্য ভাইয়া রাগে চোখে ঈশান ভাইয়ার দিকে তাকায়। ঈশান ভাইয়া তা দেখে একটা ঢোক গিলে বোকার মতো হেসে বলল, সরি একটু ভুল হয়ে গেছে। ওইটা হবে আপনার মেয়ের জন্য আপনাদের পছন্দ করা ছেলে। বাবা অবাক হয়ে বলল, মানে শিপন কি করেছে ও? তুমি কি মনে করেছো মিথ্যা মামলায় ওকে পুলিশের হাতে তুলে দিলেই আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব? কখনোই না। অর্ণব ভাইয়া কোনো উত্তর দেয় না, হালকা হেসে পুলিশের দিকে তাকায়। পুলিশ বলল, স্যার কোনো অভিযোগ করেননি, উল্টো উনি আমাদের সাহায্য করেছেন। মামা অবাক হয়ে প্রশ্ন করলো, মানে? ইন্সপেক্টর উত্তর দিল। পেছনে থাকা চেয়ারে ধপাস করে বসে পড়ে বাবা। অর্ণব ভাইয়ারা আর পুলিশ ছাড়া বাকি সবাই বিস্মিত চোখে তাকায় শিপনের দিকে। অর্ণব ভাইয়ের পাশে থাকা পুলিশ ইন্সপেক্টর বলল, কনস্টেবল এক পা বাড়ানোর সাথে সাথে শিপন আমার বাম হাত ধরে নিজের কাছে নিয়ে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে চিল্লিয়ে বলল, আর এক পায়ে গলে। কথাটা শেষ হওয়ার আগে শিপনের যে হাতের পিস্তল ছিল সেই হাতের গুলি লাগে। পিস্তলটা হাত থেকে ছিটকে পড়ে যায়, গল গল করে রক্ত বের হতে থাকে। ব্যথায় এক হাত অন্য হাত দিয়ে চেপে ধরে বসে পড়ে শিপন। আমি ভয়ে দুই কানে দুই হাত চেপে ধরি। অর্ণব ভাইয়া দৌড়ে এসে আমাকে এক হাতে নিজের বুকের মধ্যে চেপে ধরে। কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া ঘটনাগুলো ভয়ে আমিও অর্ণব ভাইয়াকে আঁকড়ে ধরি। অর্ণব ভাইয়া শিপনের পিছে লাথি মারে। শিপন মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। অর্ণব ভাইয়া নিজের ডান হাতের গানটা তার পকেটে রাখতে রাখতে রাগী কণ্ঠে বলল, প্লিজ টেক হিম or I will kill him by beating. ইন্সপেক্টর ইশারায় দুজন কনস্টেবল শিপনকে টেনে নিয়ে যায়। আমি এখনো অর্ণব ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাচ্ছি। অর্ণব ভাইয়া আমাকে তার থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, নিঝুম, কান্না করতে না করছি না আমি, কান্না থামাও। আমি কান্না করতে করতে অর্ণব ভাইয়াকে বললাম, আমার মাথা
আমাকে আর বলতে না দিয়ে অর্ণব ভাই আমাকে আবারও নিজের 2 হাতে নিজের বুকের মাঝে চেপে ধরে আমার মাথায় চুমু দিয়ে বলল, কিচ্ছু হয়নি তোমার, আমি থাকতে তোমার কিছুই হবে না, কান্না থামাও প্লিজ। আমিও 2 হাতে অর্ণব ভাইয়াকে আবারও জড়িয়ে ধরি। এখন ওনার বুকের মধ্যে থাকতেই নিরাপদ লাগছে। আশিক ভাইয়া পাশ থেকে গলা খাকিয়ে বলল, বলছিলাম কি ভাই, আগে বিয়েটা করেন, কাজী সাহেব অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তো। এতক্ষণে আমার হুঁশ ফিরে। ছি ছি ছি, এতক্ষণ ধরে এত মানুষের ভিড়ে আমি অর্ণব ভাইয়াকে জড়িয়ে ধরে আছি। ছি নিঝুম, ছি। আমি তাড়াতাড়ি অর্ণব ভাইয়াকে ছেড়ে দিই। লজ্জায় মাথা নিচু করে মাটি দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছি। ভাবকারা এমন, এক্ষুনি মাটি ফাঁক হয়ে যাবে আর আমি টুপ করে তার মধ্যে ঢুকে যাব। অর্ণব ভাইয়া আর চোখে আমাকে দেখে হালকা হেসে আমাকে আগের সেই চেয়ারটায় পুনরায় বসিয়ে নিজে আমার পাশের চেয়ারটা বসে, যেটাতে শিপন কিছুক্ষণ আগে বসেছিল সেখানে। তারপর কাজীকে উদ্দেশ্য করে বলে, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। প্রথমে আমাকে কবুল বলতে বলে, আমি অনেকক্ষণ সময় নিয়ে কবুল বলি। তারপর অর্ণব ভাইয়াকে কবুল বলতে বলে অর্ণব ভাইয়া এক নিঃশ্বাসে 3 কবুল বলে দেয়। রাত 10:45, ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখন ঘুম তো দূরে থাক, একটা হাই দেওয়ার সাহসও পাচ্ছি না। গিয়ে যে চোখে পানি দিয়ে আসবো সেই সাহসও পাচ্ছি না। কান্না করতে ইচ্ছে করছে আমার। আচ্ছা, আমি যদি এখন কান্না করি তাহলে সেই কান্নার পানিতে চোখ ভিজে যাবে। চোখের সেই নোনা পানি কি চোখে পানি দেওয়ার কাজ করবে? ট্রাই করে দেখি। কান্না করতে চাইলাম কিন্তু কান্না আসছে না। চোখ টিপে পানি বের করার চেষ্টা করলাম, কিন্তু না, চোখ থেকে তো পানি বের হচ্ছে না। কি করা যায়? হ্যাঁ, কষ্টের কথা মনে করি, তাহলে কান্না আসবে। কিন্তু কষ্টের কোনো কথাই মনে পড়ছে না এখন। কি জ্বালা, কি করি? হাতে একটা চিমটি কাটি, ব্যথা পেলে নিশ্চয়ই কান্না আসবে। কাটলাম একটা চিমটি, কিন্তু লাভ হলো না। একটু ব্যথা তো আর কান্না আসে না। আর না, নিজেকে এর থেকে জোরে চিমটি কাটতে পারবো। ব্যথা লাগবে, সাথে লাল হয়ে ফুলে যাবে। আমার এই চোখের পানি বের করার মতো জটিল কর্মের অবসান ঘটে মামার কথায়। মামা এতক্ষণের নীরবতা ভেঙে মামা অর্ণব ভাইয়াকে জিজ্ঞেস করলো, তুমি আগে থেকে জানতে যে শিফন একজন পাচারকারী? আসলে বিয়ের অনুষ্ঠানটা খুব ছোট করে করা হচ্ছিল। নীরার বাবা মা, মামা মামি, দীপ ভাইয়া, বাবার ক্লোজ কিছু লোক, আশেপাশে কিছু প্রতিবেশী, ব্যাস এই কতজনই নিমন্ত্রিত ছিল। অর্ণব ভাইয়ার সাথে আমার বিয়ে সম্পূর্ণ হওয়ার পর নীরার বাবা মা, মামা মামি, দীপ ভাইয়া ছাড়া বাকি সবাই চলে যায়। আর অর্ণব ভাইয়াদের দিক থেকে অর্ণব ভাইয়া, ঈশান ভাইয়া, আশিক ভাইয়া, মিথি আপু, আনিশা আপু আছে। পুলিশ যাওয়ার পরপরই মিথি আপু আর আনিশা আপু এসেছিল। সবাই এখন বসার ড্রয়িং রুমে বসে আছে। অর্ণব ভাইয়া উত্তর দিল, হ্যাঁ জানতাম। মামা পুনরায় জিজ্ঞেস করলো, তাহলে তুমি আমাদের আগে বলনি কেন? অর্ণব ভাইয়া ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন করলো, আগে বললে কেউ আমার কথা শুনতো? মামা কোনো উত্তর দেয় না। অর্ণব ভাইয়া বাবার দিকে তাকিয়ে আবারও বলল, মানছি আপনার বোন ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবন শেষ করেছে, তাই আপনারা মেয়েকে চোখে চোখে রাখেন। ওর বয়স কম, বোঝার ক্ষমতা তার থেকেও কম, তাই আপনারা ওকে আগলে রাখেন, ঠিক আছে। কিন্তু তাই বলে আপনারা আমাকে পছন্দ করে দেখে অন্য ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ খবর না নিয়েই তাড়াহুড়ো করে বিয়ে ঠিক করে দিবেন? আমি অবাক হয়ে একবার অর্ণব ভাইয়া আর একবার বাবার দিকে তাকালাম। বাবার বোন মানে? আমার কি কোনো ফুপি ছিল নাকি? আছে কোথায়? আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। কিন্তু কেন? আর অর্ণব ভাইয়াই তা জানলো কিভাবে? আঙ্কেল বলল। অর্ণব ভাইয়া দৃঢ় কণ্ঠে বলল, কারো বংশ পরিচয় ধর্ম বর্ণ দ্বারা বলা যায় না সে মানুষ হিসেবে কেমন হবে। তার বাবা মা ভালো ছিল তাই সেও ভালো হবে, এটা কিভাবে ভাবলেন আপনারা খোঁজ খবর না নিয়েই? পৃথিবীতে অনেক অনেক উদাহরণ আছে যেখানে বাবা মা ভালো আর সন্তান হয় কুলাঙ্গার। যেখানে বাবা মা জীবিত থাকলেই সন্তান ভালো হয় না, সেখানে মাত্র 15 বছর বয়সে বাবা মা হারা ছেলে সে যে ভালো হবেই এই গ্যারান্টি কিভাবে দেন? শাসন করার কেউ ছিল না, যা খুশি তাই করে বেড়াতো। মদের নেশা, মেয়ের নেশায় পরে বাপদাদার অঢেল সম্পত্তি যখন ফুরিয়ে যায় তখন টাকা জোগানোর তাগিদে বেছে নেয় এই অন্ধকার পথ। মামা শান্ত কণ্ঠে বলল, তারপরে তুমি আমাদের না বলেছো, পুলিশকে দিয়ে ওকে আগে দৌড়িয়ে দিতে পারতে। অর্ণব ভাইয়া হাসি মুখে বলল, তা আমি ইচ্ছে করেই করিনি, তা করলে তো আজ আমার নিঝুমের বিয়ে হতো না। এতক্ষণে বাবা মুখ খুলল। রাগী কণ্ঠে অর্ণব ভাইয়ের উদ্দেশ্যে বলল, তুমি কি মনে করো আমার মেয়েকে বিয়ে করেছে বলেই আমি আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দেব? তোমার যা কীর্তিকলাপ, মারামারি করা, আমার পাঠানো ডিটেকটিভকে মেরে হসপিটালাইজড করা,
আমাদের পারিবারিক যে বিষয়গুলো সম্পর্কে সচরাচর কেউ জানে না তা সম্পর্কে জানা, নিজের বাবা মার পরিচয় গোপন রাখা, কোনো আন্ডারওয়ার্ল্ড মাফিয়া থেকে কোনো অংশে কম না তুমি। অর্ণবের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে যায়, খুশিতে গদগদ হয়ে বলল, মাফিয়া? জানেন তো শ্বশুরমশাই, আমার খুব ইচ্ছে ছিল কোনো পাওয়ারফুল মাফিয়া হওয়ার, বাট প্রবলেমটা হলো আপনার মেয়ে। সে সাধারণ আমাকেই যে পরিমাণ ভয় পায়, মাফিয়া হলে তো আমার নাম শুনলে হার্ট অ্যাটাক করতো। আর বাবা মার কথা বলছেন? হাত ঘড়িটার দিকে তাকিয়ে টাইম দেখে বলল, আর কয়েক সেকেন্ড ওয়েট করুন, তারা এসে বলবে। মা বিরক্ত হয়ে বলল, আসুক তোমার বাবা মা, আমিও তাদের বলবো ছেলেকে ভদ্রতা লাজ লজ্জা কিছু শিখাতে পারেনি। এই হচ্ছে আমার মায়ের এক সমস্যা। কারো একটা কাজ তার দৃষ্টিকটু লাগলে তাকে তার পছন্দ হয় না, বাট কাউকে একবার পছন্দ হলে তার জন্য জান জীবন সব দিয়ে দিতে পারবে। কিন্তু তা নিয়ে এখন আমার চিন্তা নেই। অর্ণব ভাইয়া ঠিক কোনো না কোনো ভাবে মাকে পটিয়ে নিতে পারবে, কিন্তু আমি কি করব? অর্ণব ভাইয়া যে পরিমাণ রাগী, ওনার বাবা মা নিশ্চিত এমন রাগী টাইপেরই হবে। আমি এত এত রাগী মানুষের ভিড়ে কিভাবে থাকবো? অর্ণব ভাইয়াদের বাসা তো মনে হয় রাগপুরি না, মানে ওনারা যেহেতু রাক্ষস না, জাস্ট রাগী, তাই রাক্ষসপুরীর পরিবর্তে রাগপুরি। একটা পুরুষালী কণ্ঠস্বর দরজার দিক থেকে বলল, সরি আপা, এটা আমাদের বংশগত রোগ। আমার দাদা বাবা, এমনকি আমারও লজ্জা একটু কম, তাই ও এমনও হয়েছে। তবে রাগটা আমার মার থেকে পেয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দম্পতিকে দেখে সবাই দাঁড়িয়ে যায়, আমিও দাঁড়িয়ে যাই আর ভাবতে থাকি এই লোকটাকে চেনা চেনা লাগছে কেন। বাবা অবাক হয়ে বলল, আপনি আপনি কুইং গ্রুপের মালিক আবি আস চৌধুরী না? অরণ্য কি আপনার ছেলে? লোকটা বলল, হ্যাঁ, আমি ওর বাবা অবিয়াস চৌধুরী। তার পাশে থাকা মহিলাটিকে দেখিয়ে বলল, আর উনি হচ্ছে ওর মা সুভা রহমান। কুইন গ্রুপের মালিক, সেভাবে না হয় বাবা চিনে, কিন্তু আমার চেনা চেনা লাগছে কেন? কুইন গ্রুপের সাথে আমার কোনো সম্পর্ক আছে? কুইন গ্রুপ, আমার খাতাতেও তো কুইন গ্রুপ লেখা আছে, যেটা আমি ইউনিভার্সিটি থেকে কিনেছি। ও মনে পড়েছে, আমাদের ইউনিভার্সিটিও তো কুইন গ্রুপের, তার মানে উনি আমাদের চেয়ারম্যান স্যার। হ্যাঁ, নবীন বরণের দিন তো দেখেছিলাম, তাই তো চেনা চেনা লাগে। তার মানে অর্ণব ভাইয়া চেয়ারম্যান স্যারের ছেলে? আঙ্কেল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। অর্ণব ভাইয়ের বাবা বলল, এর জন্যই দুটো কারণ আছে। প্রথমত নিরাপত্তার জন্য, আর দ্বিতীয়ত আমাদের বংশের একটা নিয়ম আছে, যতদিন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে না করবে ততদিন তারা প্রকাশে আসবে না। মামা অবাক হয়ে বলল, এটা কেমন নিয়ম? অর্ণব ভাইয়ের বাবা বলল, এর পিছনে একটা গল্প আছে। আমার দাদার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বড় বাবা, মানে আমার দাদার বাবা, তা মেনে নেন না। তিনি খুব বিচক্ষণ মানুষ ছিলেন। উনি মেয়ের সাথে কথাবার্তা বললেই বুঝতে পারেন এই মেয়ে তার ছেলেকে না, ছেলের টাকাকে চায়। দাদাকে বড় বাবা এ কথা বললে দাদা বিশ্বাস করে না। শেষে বড় বাবা আর দাদা মিলে প্ল্যান করে। দাদা আর বড় বাবা ওই মেয়ের সামনে ঝগড়া করে। বড় বাবা দাদাকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দেয়। দাদার প্রেমিক দাদাকে বোঝায় ক্ষমা চেয়ে বড় বাবার সাথে মিলে যেতে, কিন্তু 1 মাস পরও যখন কোনো কাজ হয় না তখন সে দাদাকে ছেড়ে চলে যায়। আর সেই কারণে আমাদের বংশের এই নিয়ম চালু হয়। তবে আমি আশা করিনি আমার ছেলে প্রেম করে বিয়ে করবে, ইভেন বিয়ে যে করবে তা আশা করিনি। আমি তো ভেবেছিলাম শেষ বয়সে কোনো এতিমখানা থেকে বাচ্চা আনতে হবে। কথাটা বলেই অর্ণব ভাইয়ার বাবা হেসে দিল। অর্ণব ভাইয়ার মা আমাকে আঙুল দিয়ে দেখিয়ে অর্ণব ভাইয়ার উদ্দেশ্যে গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, এটাই তাহলে তোর রেবিট? অর্ণব ভাইয়া হেসে ইশারায় হ্যাঁ বলল। আর অর্ণব ভাইয়ার মা আমাকে বলল, এই মেয়ে এদিকে এসো। অর্ণব ভাইয়ার মায়ের গম্ভীর মুখে কথা শুনে আমি ভয়ে ভয়ে আর চোখে অর্ণব ভাইয়ার দিকে তাকাতেই অর্ণব ভাইয়ার মা বলল, ওর দিকে কি তাকাচ্ছ? আসতে বলছি, এখানে আসো। আমি ভয়ে ভয়ে অর্ণব ভাইয়ার মায়ের সামনে গিয়ে মাথা নিচু করে ভাবছি ওনাকে কি মুখে সালাম দিব, নাকি পায়ে সালাম, হাত দিয়ে সালাম করব। মুখেই সালাম দিই। মুখে সালাম দেওয়ার জন্য যেই না মুখ খুলবো তার আগে অর্ণব ভাইয়া মা আমার থুতনি ধরে মুখ এপাশ ওপাশ ঘুরিয়ে দেখে বলল, মাশাআল্লাহ, আমি আজই আমার বৌমাকে নিয়ে যেতে চাই। বাবা গম্ভীর কণ্ঠে বলল, না, আমি আমার মেয়েকে এখন আপনাদের বাড়িতে পাঠাবো না। অর্ণব ভাইয়ার বাবা প্রশ্ন করলো। বাবা উত্তর দিল,
আপনার ছেলে আগে তার নিজ যোগ্যতায় বাহির থেকে পিএইচডি শেষ করে আসবে, তারপর আমি আমার মেয়ের সাথে আপনার ছেলের আবার বিয়ে দিব, মেয়ে তুলে দিব। অর্ণব ভাইয়া গম্ভীর রাগী কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন বাই নিজের যোগ্যতায়? আপনার কি মনে হয় আমি 2 নাম্বারই করে 4 পেয়েছি? বাবা ভাবলেশীন উত্তরে বলল। বাবার ইউনিভার্সিটি যেহেতু করতেই পারো। অর্ণব ভাইয়া রাগে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে ও লেভেল এ লেভেলের রেজাল্টও কি আমার বাবা বানিয়ে এনেছে? আপনি জানেন ও লেভেলে আমার স্কোর ছিল 9 আর এ লেভেলে। অর্ণব ভাইয়াকে আর বলতে না দিয়ে বাবা বিরক্তির সাথে বলল, স্কুলে সবাই ভালো ছাত্র থাকে, সেই ইতিহাস আমি শুনতে চাই না। দেখ, তোমাকে আমার পছন্দ না, শুধু আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, তাই আমি কৃতজ্ঞতা স্বরূপ রাজি হয়েছি। না হলে তোমার মতো বদরাগী অভদ্র ছেলেকে আমি কখনোই মেনে নিতাম না। অর্ণব ভাইয়া বাবা বলল। অর্ণব ভাইয়া সোজা সাপটা বলল, ঠিক আছে আমি যাবো, তবে নিঝুমকে আমার সাথে পাঠাতে হবে। আমি 4 থেকে 6 বছর বউ ছাড়া থাকবো না। আমি চোখ বড় বড় করে অর্ণব ভাইয়ার দিকে তাকালাম। ছি, বাবা মায়ের সামনে কেউ এমন কথা বলে? সবাই কি ভাবছে এখন? কথাগুলো ভেবে বাকি সবার দিকে তাকাই আমি। নীরা, দীপ ভাইয়া, আনিশা আপু, মিথি আপু, ঈশান ভাইয়া, আশিক ভাইয়া মুচকি মুচকি হাসছে। কি লজ্জা, কি লজ্জা! উফ, বড়দের দিকে আর তাকানোর সাহসই পেলাম না। বাবা বলল, আমার একমাত্র মেয়েকে আমি এখনই বিয়ে দিয়ে বিদায় করব না। অর্ণব ভাইয়া চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, তাহলে শিপনের সাথে কি আপনার বিয়ে হচ্ছিল? অর্ণব ভাইয়ার মা শক্ত কণ্ঠে বলল, অরণ্য, এগুলো কি ধরনের কথা? বাবা চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, এজন্যই আমি আপনার ছেলেকে পছন্দ করি না। কিছু না জেনেই বেয়াদবের মতো কথা বলবে। শিপনকে আমি ঘর জামাই রাখতাম। অর্ণব ভাইয়া বলল, ও, তো আমাকে ঘর জামাই রাখুন, দূরে পাঠাতে চাইছেন কেন? বাবা তার ছেলে সুরে বলল, তোমাকে ঘর জামাই রাখলে আমাকে ঘরহারা হতে হবে। অর্ণব ভাইয়া স্থির কণ্ঠে বলল, আমি বউ ছাড়া বাইরে এত বছর থাকবো না, মানে থাকবো না। কি গ্যারান্টি আছে যে আমি চলে গেলে আপনি আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবেন না? বাবা রাগী কণ্ঠে বলল, অন্যত্র বিয়ে দেওয়ার হলে তোমাকে এই শর্ত দিতাম না। অর্ণব ভাইয়ার বাবা অরণ্য ভাইয়াকে বলল, আচ্ছা যাও অরণ্য, তোকে পিএইচডি করতে হবে না। তুই না 1 ইয়ার MBA করবি, তাই বাইরে থেকে করায় তাহলেই তো হলো। তারপর বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। বাবা উত্তর দিল, হ্যাঁ হবে, তবে ইউনিভার্সিটির আর রেজাল্ট দুটোই ভালো হতে হবে। অরণ্য ভাইয়া দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, আমি রাজি। আমি ওনাকে দেখিয়ে দিতে চাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আচ্ছা, আমি কি হঠাৎ অনেক সুন্দরী হয়ে গিয়েছি যার জন্য অরণ্য ভাইয়ার মতো মানুষ আমায় ভালোবাসে? কিন্তু আমার তো নিজের মতো কোনো চেঞ্জই চোখে পড়ছে না। সেই পিঠ পর্যন্ত লম্বা চুল, ফর্সা গায়ের রং, গাঢ় বাদামি বনির চোখ, দীপ ভাইয়ার বলা ঠাকুরমার ঝুলির পেতনির মতো সেই নাক, মার বলা বিড়াল মার্কা সেই চেহারা, নীরার বলা মাধবীলতা গাছের মতো বডি, কিছুই তো চেঞ্জ হয়নি। হাইটও তো সেম আছে, 5 ফুট 2 ইঞ্চি। ওয়েট, ও তো কিছুদিন আগে মাপলাম 52 কেজি আছে, কিছুই তো চেঞ্জ হয়নি। তাহলে আমি কি এই রূপে রূপবতী? না, তা কি করে হয়? ধরলাম মা, দীপ ভাইয়া, নীরা আমাকে খ্যাপানোর জন্য এগুলো বলে, কিন্তু অন্য কোনো ছেলেও তো আমায় সুন্দরী বলেনি। ইউনিভার্সিটির অ্যাডমিট হওয়ার পর থেকে নীরাকে এ পর্যন্ত 5টা ছেলে প্রপোজ করেছে। কোথায়? আমাকে তো কেউ কোনো প্রপোজ করেনি। আরে প্রপোজ করবে তো দূরের কথা, আমার দিকে তো কেউ মনে হয় তাকিয়েও দেখে না। তাহলে অর্ণ ভাইয়ার মতো ছেলে আমায় কেন ভালোবাসে? এই জন্যই মনে হয় বলে যে সুন্দর লোকের পছন্দ ভালো না। আচ্ছা, ফুপিও কি সুন্দরী ছিল? তার সম্পর্কে তো আর কিছুই জানা হলো না। যাই, মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি। রুম থেকে বের হয়ে নিচে ড্রয়িং রুমে গিয়ে দেখি মা বসে বসে দেয়ালে ঝুলানো 55 ইঞ্চির স্মার্ট টিভির রিমোট চেপে একটার পর একটা চ্যানেল চেঞ্জ করছে তো করছেই, দেখার মতো কিছুই পাচ্ছে না। এটা আজকে শুধু না, মায়ের প্রতিদিনের কাজ এটা। এই টিভিতে দেখার মতো কিছু হয় যে মানুষ দেখবে? মালিকরা তো এগুলো চালায় কিভাবে আল্লাহই জানে। লস হয় না? নাকি তারা শপথ নিয়ে চ্যানেল খুলে যে যাই কিছু হয়ে যাক আমরা চ্যানেল বন্ধ করাবো না? চ্যানেলের মালিকদের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে মায়ের পাশে বসে মাকে সোজাসুজি প্রশ্ন করলাম, মা, আমার ফুপি আছে, আমি জানি না কেন? মা আমার দিকে তাকায়, তারপর টিভির দিকে তাকিয়ে টিভি অফ করে পুনরায় আমার দিকে তাকিয়ে বলল, আছে না, ছিল। নিরুপমা নামের তোর একটা ফুপি ছিল,
আমি মায়ের মুখ থেকে ছিল ওয়ার্ডটা শুনে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ছিল মানে? ফুপিকে কি তেজ বোন করে দিয়েছে বাবা? না, তাকে মেরে ফেলা হয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি মেরে ফেলা হয়েছে ফুপিকে? কে মেরেছে ফুপিকে আর কেন? মায়ের শান্ত কণ্ঠের উত্তর, বাপ্পি মানে তোর ফুপির হাজবেন্ড, তোর ফুপা মেরেছে। আমি দ্বিগুণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ফুপা? কিন্তু কেন? মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বাবারা ছিল এক ভাই এক বোন। তোর বাবা ছিল বড় আর নিরুপমা ছিল ছোট। বাবা মা আর দুই ভাই বোনের খুব সুন্দর একটা পরিবার, যার মধ্যমণি ছিল নিরুপমা। বাবা মা আর ভাইয়ের আদরের ভালোবাসা নিরুপমা বড় হয়। আর্থিকভাবে তখন খুব একটা সচ্ছল ছিল না। তোর বড় বাবার এই জমির উপর করে যাওয়া টিনের বাড়িতে থাকতো, আর সংসার চলতো তোর দাদার প্রাইমারি স্কুলের মাস্টারের সামান্য বেতন দিয়ে। তোর দাদা নিজে শিক্ষক হয়, লেখাপড়াকে অনেক গুরুত্ব দিত। বেশ টানাপড়া সংসার হলেও ছেলে মেয়েদেরকে ভালো ভালো স্কুল কলেজে পড়িয়েছে। তোর বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে সেখানে চলে যায়। নিজের খরচ চালানোর জন্য টিউশনি শুরু করে। নিজের পড়া আর টিউশনি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। এদিকে নিরুপমাও বড় হয়ে যায়। আমার কলেজেই আমার এক ব্যাচ জুনিয়র ছিল। কলেজে পড়ুয়া সপ্তদর্শী নিরুপমা এতটাই রূপসী ছিল যে তাকে যে কেউ এক নজর দেখলে ঘুরে আবার দ্বিতীয়বার দেখতে বাধ্য। আমাদের কলেজের সবাই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ ছিল। অনেক ছেলে নিরুপমার জন্য পাগল ছিল। তাদের মধ্যে একজন ছিল বাপ্পি। তোর ফুপির ক্লাসমেট ছিল সে। সেই বয়সের এক ধনী কাপড় ব্যবসায়ীর ছেলে। ছেলে দেখতেও ছিল মাশাল্লাহ, লম্বা ফর্সা, ভালো স্বাস্থ্যের অধিকারী। বাকি ছেলেদের মতো সে নিরুপমাকে প্রথমে প্রপোজ করেনি। প্রথম নিরুপমার সাথে বন্ধুত্ব করে। নিজের সৌন্দর্য, মিষ্টি কথা আর কেয়ার দেখিয়ে নিরুপমার খুব ভালো বন্ধু হয়ে ওঠে সে। বন্ধুত্বের 1 বছর পর নিরুপমাকে প্রপোজ করে। এতদিনে নিরুপমাও বাপ্পির প্রতি দুর্বল হয়ে পড়ে। প্রপোজ অ্যাকসেপ্ট করে নিরুপমা। তাদের রিলেশনের মাস 2 পর বাবা জানতে পারে। বাপ্পি তার বাবাকে দিয়ে বিয়ের প্রপোজ পাঠায়। তাদের পরিবারের কেউ শিক্ষিত ছিল না, শুধু বাপ্পিই কোনো রকম টেনে টুনে এসএসসির গণ্ডি পেরিয়ে কলেজে উঠেছিল, তাও আবার 19 বছর বয়সে। তাই বাবা মানে তোর দাদা তাদের সম্পর্ক মেনে নেননি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে বিয়ে হলো কিভাবে? মা উত্তর দিল, পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। একটু থেমে আবারও বলল, জানিস তোর বাবার খুব ইচ্ছে ছিল সালাম ভাইয়ের সাথে নিজের বোনের বিয়ে দেওয়ার। সালাম ভাই মানে নীরার বাবা? হ্যাঁ। আঙ্কেল ভালোবাসতো ফুপিকে? একবার ইউনিভার্সিটি ছুটির সময় তোর বাবা সালাম ভাইকে এই বাসায় ঘুরতে নিয়ে আসে। তখন সালাম ভাই নিরুপমাকে দেখে ভালোবেসে ফেলে, কিন্তু উনি কাউকে এই সম্পর্কে কিছু বলেনি। তোর বাবা ঠিক ধরে ফেলেছে এই বিষয়টা। পরে জিজ্ঞেস করলে স্বীকারও করে তোর বাবার কাছে। সাথে এও জানাই সে লেখাপড়া শেষ করে চাকরি পেলেই নিরুপমাকে বিয়ে করতে চায়, কিন্তু তার আগেই। মা অর্ধেক বলে থেমে গেল, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আমি প্রশ্ন করলাম, ফুপিকে মারলো কেন? ফুপা তো ফুপিকে ভালোবাসতো, তাহলে কেন মারলো? মা আফসোস করে বলল, সবই ভাগ্য। বিয়ের মাসখানেক পর সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একদিন হঠাৎ বাপ্পিদের গোডাউনে আগুন লেগে যায়, আর ভেতরে থাকা সবকিছু আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। তারা ঋণে গলা গলা হয়ে যায়। আর তোর ফুপির শাশুড়ি এই দুর্ঘটনার জন্য দায়ী করে তোর ফুপিকে অত্যাচার শুরু করা হলো তার ওপর। আমি ব্রুকোসকে জিজ্ঞেস করলাম, এতে ফুপির কি দোষ? অশিক্ষিত, মূর্খ, কুসংস্কারে বিশ্বাসী তার শাশুড়িকে কে বোঝাতো? সব দোষ তোর ফুপির উপর ফেলে তার উপর নির্যাতন শুরু করেন। ফুপা তার মাকে কিছু বলতো না? বাপ্পি নিজে কিছু করার চেষ্টা করে, কিন্তু যেখানে মাস্টার্স পাশ করে লোকে বেকার ঘুরে, সেখানে এসএসসি পাশের সার্টিফিকেটে কি আর চাকরি মেলে? ব্যর্থ হলে অন্য বুদ্ধি বের করে। নিরুপমাকে চাপ দেয় তার বাবাকে বলে এই বাড়ির জমিটা তার নামে করে দেওয়ার জন্য। এই বাড়ি এটা বিক্রি করে সে টাকা দিয়ে সে আবার ব্যবসা দাঁড় করাবে, কিন্তু তোর ফুপি রাজি হয় না। একেই তো পালিয়ে এসেছিল, কোন মুখে আবার বাবা মা আর ভাইয়ের সামনে দাঁড়াবে? হয়তো তাকে ভালোবাসে বলে তাকে ক্ষমা করে দেবে, তার কষ্টের কথা শুনলে বাড়িটাও তাকে দিয়ে দেবে, কিন্তু তাও সে তা চাইতে পারেনি।
কারণ সে জানতো বাবার এই ভিটেমাটিটাই শেষ সম্বল। এটা নিয়ে তাদের রাস্তায় দাঁড় করাতে পারে না সে। প্রথম প্রথম ভালো করেই বোঝাতো, কিন্তু রাজি না হলে গায়ে হাত তোলে। একদিন এই নিয়ে ঝগড়া করার সময় নিরুপমাকে প্রচণ্ড জোরে বাপ্পি থাপ্পড় মারে। সেই থাপ্পড়ের টাল সামলাতে না পেরে নিরুপমা গিয়ে পড়ে সোফার টেবিলের ওপর। টেবিলের কোণা লেগে মাথা কেটে মারা যায় নিরুপমা। আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ভালোবাসার কি মর্মান্তিক পরিণতি। মায়ের চোখও শুষ্ক নেই। আমি হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে প্রশ্ন করলাম, আর ফুপা তার কোনো শাস্তি হয়নি? মা নিজের শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে উত্তর দিল, সবাইকে বলে মাথা ঘুরিয়ে পড়ে মারা গিয়েছে, কিন্তু কথাই আছে না, পাপ বাপকেও ছাড়ে না। তার 3 দিন পর পাওনাদারের থেকে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার সময় কার অ্যাক্সিডেন্টে বাবা মা সমেত বাপ্পি মারা যায়। পরদিন টিভিতে বাপ্পির পরিবারের অ্যাক্সিডেন্টের মৃত্যুর খবর পেয়ে তোর বাবা দাদা দাদি পাগলের মতো ছুটে যায় সেই বাড়িতে। সেখানে গিয়ে পাই তাদের কাজের মেয়েকে। পালিয়ে যাওয়ার সময় মেয়েটাকে সাথে নেয়নি বলে মেয়েটা বেঁচে যায়। আর তার থেকেই তোর ফুপির মর্মান্তিক মৃত্যুর সম্পর্কে জানতে পারে। মা মেয়ে এই অকাল মৃত্যু সহ্য করতে না পেরে সেখানে স্ট্রোক করে মারা যায়। বছর না ঘুরতেই বাবাও তোর বাবাকে ছেড়ে চলে যায়। তখন সালাম ভাই আর তার মাই তোর বাবাকে সামলে নেয়, আর তারাই আমাদেরকে বিয়ে করায়। মন থেকে একটা কৃতজ্ঞতা চলে আসে আঙ্কেল আর নীরার মৃত দাদির উপর। আর ফুপিকে দেখতেও খুব ইচ্ছে করছে। নিজের ইচ্ছে পূরণ করতে মাকে পুনরায় জিজ্ঞেস করলাম, ফুপি কোনো ছবি নেই মা? মা নিজের শাড়ির আঁচলে বাঁধা চাবিটা খুলতে খুলতে বলল, তোর বাবা জানতো তুই আজকে সব জানতে চাবি, তোর ফুপিকে দেখতে চাবি, তাই এই চাবিটা দিয়ে গিয়েছে। মা আমার দিকে চাবিটা এগিয়ে দিলে আমি তা হাতে নিয়ে জিজ্ঞেস করলাম, এটা কিসের চাবি? কোনার যে রুমটা সবসময় বন্ধ থাকে ওইটা ওই রুমের চাবি। ওই রুমেই তো দাদা দাদি আর ফুপির ছবি সহ আরো অনেক কিছু আছে। রাত ঠিক কটা বাজে আমার জানা নেই, জানার ইচ্ছেও নেই। নিথর হয়ে রুম আর বারান্দার মধ্যে থাকা থাই গ্লাসটাতে হেলান দিয়ে বসে আছি আমি। হাতে ফুপির একটা ছবি, ফর্সা গায়ে নীল রঙের শাড়ি, বেনি করা হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো ডান কাঁধ দিয়ে সামনে এনে রাখা, কপালে ছোট একটা নীল টিপ, 2 হাত ভর্তি নীল কাচের চুড়ি, মুখে মিষ্টি হাসির রেখা ফুটিয়ে দাঁড়িয়ে আছে। কি মায়াবী চোখ, কি মিষ্টি চেহারা তার। কেউ কিভাবে এমন একটা মিষ্টি মেয়েকে মারতে পারে? কথাটা ভেবে ছবিটার উপর হাত বুলাতেই চোখ দিয়ে আবারও অঝরে জল পড়তে শুরু করলো। আমি ফুপির ছবিটা বুকে জড়িয়ে আবারও কাঁদতে শুরু করলাম। তখনই বারান্দার ফ্লোরে থাকা আমার ফোনটা ট্রিং ট্রিং শব্দ করে বেজে উঠলো। ফোনটা হাতে নিতেই স্ক্রিনে লেখা লাল চোখা নামটা চোখের সামনে জল জল করে উঠলো। চোখের পানি মুছে কল রিসিভ করে বললাম,